চ্যাপ্টার ১৮৮ বল। তীক্ষ্ণ নাক, সরু ভ্রু, একটু ঝুলে পড়া গাল আর হালকা নীল রঙের চোখ। চিলাঙ্গোস আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ভালো করে খুঁটিয়ে দেখল। সে নিশ্চিত হল যে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকা লোকটার সাথে তার চেহারার এখন আর কোনো পার্থক্য নেই। লোকটার কয়েকটা সাধারণ অঙ্গভঙ্গি সে আয়নার সামনে প্র্যাকটিস করে নিল। তারপর সে নিচু হয়ে লোকটাকে মেঝে থেকে টেনে তুলল আর একটা ওয়ার্ড্রোবের ভেতর ঠেসে ঢুকিয়ে দিল। এরপর সে তার ডান হাতটা বাড়াল। মট করে একটা শব্দ হল, সে লোকটার ঘাড় মটকে দিল। চিলাঙ্গোস তার পকেট থেকে রুমাল বের করে হাত দুটো খুব সুন্দর করে মুছে নিল। তারপর সে ওয়ার্ড্রোবের দরজাটা বন্ধ করে দিল। সে ধীর পায়ে আবার আয়নার সামনে ফিরে এল। কালো রঙের একটা ডাবল ব্রেস্টেড ফ্রক কোট গায়ে জড়াল, গলায় একটা বোটাই বাঁধল আর একটা অ্যাম্বার রঙের কোলনের বোতল তুলে নিল। কবজিতে কয়েক ফোঁটা কোলন ঢেলে নিয়ে সে সেটা নিজের গায়ে মেখে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চিলাঙ্গোস তার চুলগুলো ঠিকঠাক করে নিল। তারপর রুম থেকে বের হয়ে এল। বাইরে তার বাটলার অপেক্ষা করছিল। চিলাঙ্গোস দুই হাত একসাথে করে বাটলারকে বলল, আমার রুমে কাউকে ঢুকতে দেবে না, ভেতরে খুব দামি একটা জিনিস রাখা আছে। জি ব্যানন। মাথায় টাক পড়া বাটলার নিজের বুকের ওপর হাত রেখে মাথা নিচু করে সম্মান জানাল। নিচে আপনার ঘোড়ার গাড়ি আর ব্যক্তিগত চাকর অপেক্ষা করছে। ডিউক নিগানের পাঠানো দাওয়াত কার্ডটাও ওখানেই আছে। ব্যাননের সেই স্বভাবসুল ভঙ্গিটা ঠিক রেখে চিলাঙ্গোস খুব সামান্য একটু মাথা নাড়ল। তারপর বাটলারকে সাথে নিয়ে সে বেশ একটা অহংকারী ভাব করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। লোকটা একটা ব্যানন, কিন্তু তার ঘাড়ে এতই ধার দেনা যে একজন সাধারণ দারোয়ান রাখারও ইচ্ছা নেই তার। অথচ সে একজন বাটলার, একজন ব্যক্তিগত চাকর, দুইজন ফুটম্যান, দুইজন পার্লার মেইড, চারজন চেম্বার মেইড, দুইজন ধোপানি, একজন ঘোড়ার গাড়ির চালক, একজন কোচম্যান, একজন মালি, একজন প্রধান রাঁধুনি আর একজন সহকারী রাঁধুনি পুষে রেখেছে। এই বোকা অভিজাতদের কাছে আসলে সম্মানটাই সবকিছু। আমাকে এমনকি বেশ কিছুটা সময় নষ্ট করতে হয়েছে তাদের অদ্ভুত সব উচ্চারণ আর অভিজাতদের সব গালভরা শব্দগুলো শিখতে। চিলাঙ্গোস চরম অবজ্ঞার সাথে মনে মনে কথাগুলো ভাবল। ব্যাকল্যান্ড, চেরুট বড়, খুবই ঘিঞ্জি একটা অ্যাপার্টমেন্টের ভেতর। সিও দেরেচা বিছানার ওপর বাবু হয়ে বসেছিল। সে ফোর্স ওয়ালের দিকে তাকিয়েছিল, যে কি না জানালার আলোতে বসে একটা নোভেল পড়ছিল। ব্যাপারটা খুব হতাশাজনক। চিলাঙ্গোস কোনো সূত্রই পেছনে ফেলে যায়নি। সে ব্যাকল্যান্ডে এসে আসলে কি করতে চাইছে সেটা আমরা এখনও বের করতে পারিনি। তারা নিজেদের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কাজ করেছিল আর পুলিশের কাছে একটা রিপোর্ট দায়ের করেছিল। তারপর তারা চুপি চুপি স্থানীয় পুলিশ স্টেশনে একটা চিঠি পাঠিয়েছিল, যেখানে ক্রাইম সিনের অদ্ভুত সব ব্যাপারগুলো খুব বিস্তারিতভাবে লেখা ছিল। তারা এটাও উল্লেখ করেছিল যে সন্দেহভাজন ব্যক্তিটি চিলাঙ্গোস হতে পারে। তাদের ধারণা মতোই পুলিশ স্টেশন থেকে প্রতিক্রিয়া পাওয়া গেল। পুলিশেরা বেশ সাবধানতা অবলম্বন করেছিল এবং তারা কেসটা সরাসরি ম্যান্ডেটেড পানিশার্সদের হাতে তুলে দিয়েছিল। একদিনের মধ্যেই ভাইস অ্যাডমিরাল হ্যারিকেন যে ব্যাকল্যান্ডে লুকিয়ে ঢুকেছে সেই খবরটা সব এনফোর্সমেন্ট দলের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল। শিও আর ফোর্সও তাদের আগের ভাড়াবাড়ি ছেড়ে দিয়ে গোপনে তদন্ত করার জন্য লুকিয়ে পড়েছিল। তারা একেবারেই চাইছিল না যে অফিসিয়াল তদন্তের স্বার্থে পুলিশ তাদের আবার স্টেশনে ধরে নিয়ে যাক। ম্যান্ডেটেড পানিশার্স, নাইট হক্স এবং মেশিনারি হাইভ মাইন্ডেরা সবাই অফিসিয়াল নয়, এমন বিয়ান্ডারদের একদমই সহ্য করতে পারত না। চার্জগুলো তাদেরকে সম্ভাব্য অপরাধী হিসেবেই দেখত। তাই শিও আর ফোর্স শুধু যে চিলাঙ্গোসের তাড়া খাওয়ার ভয় পালাচ্ছিল তা নয়, তারা আসলে এনফোর্সমেন্ট কর্তৃপক্ষের হাত থেকেও বাঁচার চেষ্টা করছিল। ফোর্স খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমরা যদি এত সহজেই ওর উদ্দেশ্য বুঝে ফেলতাম, তাহলে চিলাঙ্গোসকে এতদিনে গোরস্থানে কবর দিয়ে দেওয়া হতো আর তার সমাধির ওপর আগাছা জন্মে যেত। আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যতদিন কর্তৃপক্ষ ওর ব্যাপারে এত বেশি উৎসাহ দেখাবে, চিলাঙ্গোস নিশ্চিতভাবেই কোনো না কোনো ভুল করে বসবে। আমাকে স্বীকার করতেই হবে, চেহারা পাল্টানোর ক্ষমতা দেয় এমন একটা রহস্যময় জিনিস দেখে আমার বেশ হিংসে হচ্ছে। শিও নিজের দুই হাঁটু জড়িয়ে ধরে জানালার বাইরের দিকে তাকাল। আমার শুধু ভয় হচ্ছে যে চিলাঙ্গোস হয়তো খুব তাড়াতাড়ি কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে আর কেউ কিছু বুঝে ওঠার আগেই ব্যাকল্যান্ড ছেড়ে পালিয়ে যাবে। যদি তেমন কিছু ঘটে, তাহলে আমি যে কবে সিকোয়েন্স 8-এ পৌঁছাব তার কোনো ঠিক নেই। সিকোয়েন্স 6 বা 5 তো অনেক দূরের কথা। সে একটু থামল এবং অন্যমনস্ক হয়ে বিড়বিড় করে বলল, আমাদের পরিবারে যা কিছু ছিল সেগুলো কবে যে আমি ফেরত পাব। আমার ছোট ভাইকে শেষবার দেখেছি, তার প্রায় 1 বছর হতে চলল। ফোর্স তাকে সান্ত্বনা দেওয়ার মতো করে একটু হাসল। তোমার মনের ইচ্ছা যখন পূরণ হবে, তখন আমাকে তোমার এই অভিজ্ঞতার গল্পটা লিখতে দিও। এটা নিশ্চিতভাবেই খুব দারুণ আর রোমাঞ্চকর একটা গল্প হবে। শিও বলল, আমার কাছে মিস অড্রেকে বেশ উদার বলেই মনে হয়। চিলাঙ্গোস যদি পালিয়েও যায়, আমার মনে হয় উনি তারপরও আমাদেরকে ভালোই পুরস্কার দেবেন। আমরা তো আর কম দিন ধরে খাটনি করছি না, আর আমাদের কারণেই তো চিলাঙ্গোস শেষ পর্যন্ত সামনে আসতে বাধ্য হয়েছে। আমিও তাই আশা করি। শিও দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস,
আমার কপালে কেন হঠাৎ করে দারুণ কোনো সুযোগ এসে জোটে না। সে তার কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুলগুলো খামচে ধরল। ফোর্স কপাল কুঁচকে বলল, বিয়ন্ডারদের দুনিয়াতে হঠাৎ করে পাওয়া দারুণ সুযোগের সাথে সাধারণত বড় কোনো বিপদও জড়িয়ে থাকে। পূর্ণিমার রাতে আমি যে অসংলগ্ন কথাগুলো শুনতে পাই, সেগুলোর মানে কি, কিংবা সেগুলোর কারণে আমার কোনো ক্ষতি হবে কিনা, সেটাই আমি এখনও বুঝে উঠতে পারিনি। হে হে, বিপদ ছাড়া হয়তো দারুণ কিছু ঘটে, কিন্তু সেগুলো খুবই বিরল। তোমার ইচ্ছা পূরণ হওয়াটা সত্যিই খুব কঠিন, যদি না আমরা কোনো আসল দেবতার দয়া লাভ করি, অথবা আমাদের প্রতি বন্ধুত্বপূর্ণ কোনো গুপ্তসত্তার নজর আমাদের ওপর পড়ে। তবে সেটা কি সত্যি সত্যি ছদ্মবেশে থাকা কোনো খারাপ দেবতা নাকি শয়তান, সেটা বোঝা আমাদের জন্য বেশ কঠিন হবে। সিও সোজা হয়ে বসল এবং নিজের বুকের ওপর একটা লাল রঙের চাঁদের চিহ্ন আঁকল। অ্যাভারনাইট গডেস যেন আমাকে রক্ষা করেন। ডিউক নিগান তার ব্যাকল্যান্ডে অবস্থিত এমপ্রেস বড়োর বিশাল প্রাসাদে ছিলেন, যেখানে তিনি খুব জাঁকজমকপূর্ণ একটা নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রাসাদটার দুটো অংশ ছিল। প্রথমটা ছিল নিচতলার নাচের ঘর, যেটার মেঝে চমৎকার সব পাথরের স্ল্যাব দিয়ে মোড়ানো ছিল, আর সেগুলোতে খুব সুন্দর সুন্দর নকশা করা ছিল। ঘরের এক কোণে ডিউকের নিজস্ব দারুণ একটা বাদকদল বাজনা বাজাচ্ছিল। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দোতলায় একটা ঘোরানো করিডোর ছিল, যেটা নিচের হলঘরটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল। অতিথিরা তাদের হাতে পানীয়ের গ্লাস নিয়ে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিচে নাচতে থাকা মানুষদের দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন তারা গ্যালারি থেকে কোনো তলোয়ার লড়াইয়ের প্রতিযোগিতা উপভোগ করছেন। মাঝে মাঝেই একজন ভদ্রলোক কোনো ভদ্রমহিলা বা তার স্ত্রীর সামনে গিয়ে তাদেরকে নাচার জন্য অনুরোধ করছিলেন। অনুরোধ রক্ষা করা হলে তারা দুজনেই হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে হলঘরের ভেতর ঢুকে পড়ছিলেন। করিডোরের একেবারে শেষ প্রান্তে পরপর অনেকগুলো দরজা ছিল। সেগুলো ছিল অতিথিদের বিশ্রামের জন্য বরাদ্দ করা ঘর। কিন্তু একটা ফ্রেঞ্চ দরজার পেছনে আর একটা করিডোর ছিল, আর সেই করিডোরের দুই পাশে নানা রকমের জিপসামের মূর্তি সাজানো ছিল। সেগুলো সবই ছিল নিগান পরিবারের পূর্বপুরুষদের মূর্তি। করিডোরের শেষে আরও একটা বড় হলঘর ছিল, যেখান থেকে নাচের অনুষ্ঠানটা দেখা যেত। লম্বা লম্বা টেবিলগুলো নানা রকমের সুস্বাদু খাবার আর দামি ওয়াইন দিয়ে সাজানো ছিল, আর ডিউকের আর একটা বাদকদল সেখানে অতিথিদের জন্য খুব শান্ত আর মিষ্টি একটা সুর বাজাচ্ছিল। হলঘরের ভেতর অতিথিরা ছোট ছোট দলে ভাগ হয়ে দাঁড়িয়েছিলেন। কেউ বসেছিলেন, আবার কেউ কেউ দাঁড়িয়ে নানা বিষয়ের ওপর গল্পগুজব করছিলেন। যারা কিছুক্ষণের জন্য এই হইচই থেকে দূরে থাকতে চাইছিলেন, তারা হলঘরের সাথে লাগানো বারান্দাগুলোতে গিয়ে বাগানের দৃশ্য উপভোগ করছিলেন আর আকাশের লাল চাঁদটা দেখছিলেন। শুরুর নাচটাতে অংশ নেওয়ার পর অড্রে হল দোতলায় নাচের ঘরের ঠিক ওপরে দাঁড়িয়ে ছাদে ঝোলানো বিশাল সব ক্রিস্টালের ঝাড়বাতির মোমবাতিগুলোর দিকে আনমনা হয়ে তাকিয়েছিলেন। কিন্তু তিনি খেয়াল করলেন যে অনেক তরুণী নিজেদের সাহস জুগিয়ে তার কাছে এসে নাচার জন্য অনুরোধ করার প্রস্তুতি নিচ্ছে। তাই তিনি খুব বুদ্ধিমতির মতো সেই জায়গা থেকে সরে গিয়ে ডাইনিং হলের সাথে যুক্ত করিডোরটার দিকে এগিয়ে গেলেন। কি বিরক্তিকর একটা ব্যাপার, কিন্তু আমাকে তো এখানে থাকতেই হবে। উফ, এরা কি আমাকে একটু শান্তিতে দেখতেও দেবে না? আমাকে বলতেই হচ্ছে, নাচ করার সময় কিছু মানুষের মুখের ভঙ্গি দেখার মতো হয়। তাদেরকে দেখলে আমার সেই সব পশুদের কথা মনে পড়ে যারা নিজেদের সঙ্গী খুঁজছে। অড্রে মাথা নিচু করে নিজের পায়ের আঙুলগুলোর দিকে তাকিয়ে একঘেয়েমি কাটাতে একটা সোজা লাইন ধরে হাঁটতে লাগলেন। ঠিক তখনই তার চোখের কোণে একটা অবয়ব ধরা পড়ল, যে কিনা তার দিকেই এগিয়ে আসছিল। তিনি হাঁটার গতি কমিয়ে দিলেন, সোজা হয়ে দাঁড়ালেন, আর চোখের পলকেই আবার সেই মার্জিত আর শান্ত মিস হল হয়ে গেলেন। অড্রে একেবারে নিখুঁত একটা হাসি দিয়ে এবং পুরোপুরি শিষ্টাচার বজায় রেখে বললেন, শুভ দিন, ব্যানন গ্রামির। ব্যানন গ্রামিরের সরু ভ্রু আর হালকা নীল চোখ ছিল। সে হেসে মাথা নিচু করে সম্মান জানাল, আপনার সাথে আবার দেখা হয়ে খুব ভালো লাগছে, মিস হল। আপনি এই নাচের আসরের সবচেয়ে উজ্জ্বল আর ঝলমলে রত্ন। কয়েকটা কথার পর ব্যানন গ্রামির নাচের ঘরের দিকে এগিয়ে গেল, আর অড্রে ডাইনিং হলের দিকে হাঁটতে থাকলেন। কয়েক পা এগোনোর পরই তিনি হঠাৎ কপাল কুঁচকালেন। তার সবুজ চোখের দৃষ্টিতে একটা সন্দেহের ছায়া ফুটে উঠল। ব্যানন গ্রামির তো আগের মতো নেই। আগে যখন সে তার চেয়ে উঁচু মর্যাদার কোনো সুন্দরী মহিলা বা ম্যাডামকে দেখত, এবং যিনি তুলনামূলকভাবে বেশি সুন্দরী, তখন সে সরাসরি তাদের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখত। তারপর সে বারবার আর চোখে তাদের দিকে তাকানোর চেষ্টা করত, কিন্তু আজকে তাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তাছাড়া তার কোলনের গন্ধটাও অন্যরকম লাগছে। আগের অসংখ্য পার্টিতে তার শরীর থেকে অ্যাম্বার কোলনের শেষের দিকের খুব হালকা আর কস্তুরীর মতো একটা গন্ধ বের হতো, যেটা খুব বেশি উগ্র নয়, বরং বেশ স্নিগ্ধ। অন্যভাবে বলতে গেলে সে হয়তো অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই কোলন মাখত, যাতে করে প্রথম এবং মাঝখানের কড়া গন্ধটা উবে যায়। কিন্তু একটু আগে তার গায়ে যে অ্যাম্বার কোলনের গন্ধ ছিল, সেটা মাঝখানের গন্ধ বেশ কড়া আর তীব্র। অড্রে তার হাঁটার গতি ধীর করে দিলেন। একজন স্পেকটেটর হিসেবে, যিনি তার পোষণটা পুরোপুরি হজম করে ফেলেছেন, ছোটখাটো জিনিস খেয়াল করার ব্যাপারে তার ক্ষমতা অন্য কোনো বিয়ন্ডারদের সাথে তুলনাই করা চলে না।
হঠাৎ করেই তার মাথার ভেতর একটা সম্ভাবনার কথা খেলে গেল। তার স্ফটিকের মতো পরিষ্কার সবুজ চোখ দুটো স্থির হয়ে গেল। এটা ছদ্মবেশে থাকা চিলাঙ্গোজ নয় তো? ক্রিপিং হাঙ্গারের তো মানুষের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা আছে। অড্রে যত বেশি ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলেন, তার কাছে এটা তত বেশি সম্ভব বলে মনে হতে লাগল। তার শরীর শক্ত হয়ে গেল, সে নার্ভাস হয়ে একটু ঘাবড়ে গেল। সে যদি সত্যিই ভাইস অ্যাডমিরাল হ্যারিকেন হয়ে থাকে, তাহলে সে এখানে কি করার চেষ্টা করছে? খুবই আফসোসের ব্যাপার যে আমি সুজিকে এই নাচের অনুষ্ঠানে নিয়ে আসতে পারিনি। তা না হলে আমি ওকে ব্যানন গ্রামিরের ওপর নজর রাখতে বলতে পারতাম। না, আমাকে এখনই বাবাকে সাবধান করতে হবে। মাথার ভেতর হাজারো চিন্তার মধ্যেই অড্রে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে ডাইনিং হলের ভেতর ঢুকে পড়লেন। তিনি দেখলেন আর্ল হল চিফ ক্যাবিনেট সেক্রেটারি এবং আরও কয়েকজনের সাথে কথা বলছেন। তিনি একটা সুন্দর হাসি দিয়ে তাদের দিকে এগিয়ে গেলেন। তিনি আর্ল হলের হাত ধরে অন্যদের বললেন, ভদ্রলোকেরা, আমি কি কয়েক মিনিটের জন্য আর্ল হলকে আপনাদের কাছ থেকে ধার নিতে পারি? ভদ্রলোকেরা খুব বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে বললেন, সুন্দরী ভদ্রমহিলা, এটা তো আপনার অধিকার। অড্রে আর্ল হলের হাত ধরে তাকে সবচেয়ে কাছের বারান্দাটায় নিয়ে গেলেন। তারা খুব শান্ত এবং জনশূন্য একটা কোণ খুঁজে বের করলেন। অড্রে তার মাঝবয়সী এবং একটু মোটাসোটা হয়ে যাওয়া বাবাকে বললেন, বাবা, তোমাকে আমার কিছু বলার আছে। আর্ল হল তার মেয়ের দিকে তাকিয়ে খুব স্নেহের হাসি হাসছিলেন, কিন্তু মেয়ের চেহারায় এমন গম্ভীর ভাব দেখে তিনিও সিরিয়াস হয়ে গেলেন। কি হয়েছে? একটু আগে আমার সাথে ব্যানন গ্রামিরের দেখা হয়েছিল, কিন্তু তার মধ্যে এমন কিছু ব্যাপার আছে যেগুলো আগের চেয়ে একেবারে অন্যরকম। যেমন ধরো, তার কোলনটা অ্যাম্বারের মাঝখানের কড়া গন্ধ দিচ্ছিল। আগে সবসময় শেষের দিকের হালকা গন্ধটা আসত। আর অড্রে এরপর আরও যেসব পার্থক্য তার চোখে পড়েছিল সেগুলো বলে গেলেন। এগুলোকে খুব সংবেদনশীল এবং নিখুঁত পর্যবেক্ষণ হিসেবেই ধরা যায়। তার চোখে যা যা ধরা পড়েছিল সেটা বলার পর অড্রে একটু ভেবেচিন্তে যোগ করলেন, আমি ভিসকাউন্ট গ্লেন্টের কাছে শুনেছিলাম যে ভাইস অ্যাডমিরাল হ্যারিকেন চিলাঙ্গোসের নাকি অন্য মানুষের চেহারা নকল করার ক্ষমতা আছে। সে কি ইদানিং ব্যাকল্যান্ডেই নেই? আর্ল হল খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলেন এবং তার চেহারা অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তিনি একটা হাসি দিয়ে তার চিন্তিত মেয়েকে সান্ত্বনা দিলেন। আমি ব্যাপারটা দেখছি, তুমি গিয়ে তোমার মাকে খোঁজো আর তার সাথেই থেকো। তিনি এই হলেরই লাউঞ্জে আছেন। ঠিক আছে। অড্রে বাধ্য মেয়ের মতো মাথা নাড়লেন। লাউঞ্জের দিকে ফিরে যাওয়ার সময় তিনি একবার পেছন ফিরে তার বাবার দিকে তাকালেন। তিনি দেখলেন যে আর্ল হল অন্য একজন অভিজাত ব্যক্তির সাথে খুব নিচু স্বরে কথা বলছেন এবং তার চেহারায় বেশ একটা চিন্তিত ভাব ফুটে আছে। অড্রে কিছুতেই নিজের দুশ্চিন্তাটা দূর করতে পারছিলেন না। তার মনে হচ্ছিল যে বাবা, মা এবং ভাইয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করার জন্য তাকে কিছু একটা করতে হবে। তিনি চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখে নিলেন এবং যেদিকে যাচ্ছিলেন সেটার উল্টো দিকে হাঁটা ধরলেন। তিনি ডাইনিং হল থেকে বেরিয়ে ডিউক নিগানের ছোট প্রার্থনার ঘরটা খুঁজে বের করলেন। তিনি দরজাটা ঠেলে বন্ধ করে দিলেন এবং ভেতর থেকে তালা লাগিয়ে দিলেন। তিনি তার সামনে থাকা লর্ড অফ স্টর্মসের প্রতীকের দিকে তাকালেন এবং নিজের অজান্তেই একটু দূরের একটা অন্ধকার কোণে গিয়ে দাঁড়ালেন। অড্রে একটু সামনের দিকে ঝুঁকে বসে পড়লেন। তিনি প্রার্থনার ভঙ্গিতে নিজের দুই হাত এক করলেন এবং কপালে ঠেকালেন। তারপর তিনি হার্মিস ভাষায় খুব নিচু স্বরে আবৃত্তি করতে শুরু করলেন, যে ফুল এই যুগের কেউ নন, আপনি হলেন সেই রহস্যময় শাসক যিনি ধূসর কুয়াশার ওপরে থাকেন। আপনি হলেন হলুদ আর কালোর রাজা যিনি সৌভাগ্যের অধিকারী।